নমস্কার, স্মৃতির খোঁজে অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান, সিটিভিএনের এই অনুষ্ঠান আপনাদের ভীষণ পছন্দের। বহুদিন পর আমি বিগত দিনে একবার বসেছিলাম, এই স্লটটা পেয়েছিলাম এবং আপনাদের প্রচুর ভালোবাসাও পেয়েছিলাম। তার সাথে আজকে আবার এই স্লটটা পেয়েছি। আবারও কোথাও গিয়ে মনে হচ্ছিল যে আজকে আবার আপনাদের সঙ্গে কথা বলা যাবে। ভেবেই ভালো লাগছিল যে এই অনুষ্ঠানটায় স্লটটা পেয়েছি, আপনাদের সঙ্গে কথা বলবো, একটু ফ্রি টকিং হবে। আপনারা যারা রয়েছেন দর্শক বন্ধুরা, যারা সিটিভিএনের দর্শক বন্ধু, তাদের প্রত্যেকের সঙ্গে কথা বলতে আমাদের তো ভীষণ ভালো লাগে। এই অনুষ্ঠানটা ঠিক যেমন আমাদেরও একটা ভালো লাগার জায়গা, ঠিক তেমনই আপনাদেরও কিন্তু ভালো লাগারই জায়গা, সেটা আমি জানি। আর আপনারা সেটা নিজেরাও বহুবার বলেছেন টেলিফোনে। এই অনুষ্ঠানটা যেহেতু আপনাদের ভীষণ পছন্দেরও একটা অনুষ্ঠান, তেমনই এছাড়াও সিটিভিএনের আরও অন্যান্য ভীষণ পছন্দের অনুষ্ঠানগুলোও আপনাদের রয়েছে। সেইগুলো আপনারা টিভির পর্দার ওপর থেকে দেখুন, অবশ্যই দেখুন। তার সাথে আপনারা এই অনুষ্ঠানগুলি দেখতে থাকুন ইউটিউবে যান, সিটিভিএন একেডি প্লাস সার্চ করুন। সেখান থেকে এই মুহূর্তে স্মৃতির খোঁজে অনুষ্ঠান লাইভ স্ট্রিম হচ্ছে, দেখবেন একটা রেড সার্কেল রয়েছে, তার অর্থ হচ্ছে লাইভ স্ট্রিম হচ্ছে। পরবর্তীতে এই অনুষ্ঠানটা ভিডিও ফরম্যাটে থাকবে, তারপর সেটা আপনারা দেখে নিতে পারেন সেখান থেকেও। এছাড়াও শেয়ার করতে পারেন, সিটিভিএনকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই, যাতে যখন স্মৃতির খোঁজে বা অন্যান্য যখন সিটিভিএনের আপনাদের পছন্দের যে অনুষ্ঠানগুলো পোস্ট হবে তখন তার সবার ফার্স্ট নোটিফিকেশনটাই তাহলে আপনার কাছে পৌঁছবে যদি সাবস্ক্রাইব করেন। তাই মনে করে সাবস্ক্রাইব বাটনটায় ক্লিক করবেন এবং চলে আসুন এই মুহূর্তে টিভির পর্দার সামনে। আবার আমরা কথা বলি, সরাসরি কথা বলুন বলে নাম্বারটা যাচ্ছে, একদম স্ক্রিনের ঠিক ওপরে নাম্বারটা রয়েছে। নাম্বারটা নিন, চটজলদি কল করুন এবং আমরা ফোনে কথা বলবো, একটু আড্ডা দেব, ফ্রি টকিং হবে। আমরা প্রত্যেকদিন তো প্রত্যেকেই এক একটা বিষয় দিই, যে আজকে আমরা এই বিষয়ের উপর কথা বলতে পারি। তবে অবশ্যই হ্যাঁ, এবার আপনারা যেহেতু এটা স্মৃতির খোঁজে অনুষ্ঠান, তাই আপনারা আপনাদের যে কোনো স্মৃতি শেয়ার করতে পারেন। আলোচনার যেহেতু একটা বিষয়বস্তু প্রয়োজন, সেই কারণেই এই বিষয়বস্তুটাকে স্থির করা। আমার আজকে যখন আমি ভাবছিলাম যে কি বিষয়ে নিয়ে বসবো, বা আমি প্রথম দিকে খুব এটা করতাম যে কোনো বিষয় নিয়ে বসবো না, আমি যখনই বসবো তখন একটা ফ্রি টকিংই করব, তো সেটাই চেষ্টা রাখতাম। তো আমার হট করেই মনে হলো যে এর আগে একদিন এরকম হয়েছিল যে আমরা পোষ্য নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু সেই পোষ্যের আলোচনাটা মাঝপথে থেমে গিয়েছিল, কারণ সময়ের বাধ্যবাধকতা। তো এই যে পোষ্যদের নিয়ে আলোচনা, পোষ্যদের তাদেরকে নিয়ে যে একটা জগৎ এবং তাদের যে স্মৃতি, সেটা নিয়ে আমরা আজকে কিন্তু আলোচনা করতেই পারি। সেই থেমে যাওয়া যে আলোচনাটা, সেটা আজকে তাহলে আবার শুরু হোক। তবে আরও একবার আপনাদেরকে যেটা বলার সেটা হচ্ছে সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিন, ফোন করুন। দেখবেন ঠিক ওপরে, আমার মাথার ঠিক ওপরে স্ক্রলে একটা নাম্বার রয়েছে, সেখানে যে নাম্বারটা যাচ্ছে অর্থাৎ 6292242337, এটা একটা নাম্বার, এবং 6292242338 এটা আরেকটা নাম্বার। দুটো নাম্বার আমি বলে দিলাম, আপনারা ফোন করুন, কথা হবে। পশুদের নিয়ে যে কথাটা আমি ভাবছিলাম, আগের দিন আমি যেখানে থেমেছিলাম সেটা হচ্ছে আমার বাড়িতে আমি আমার পশুদের সঙ্গেই বড় হয়েছি। মানে আমার পশুদের বলাটা যদিও ভুল হবে, আমার একটি মাত্রই পোষ্য ছিল এবং আমার জন্মের 2 বছর আগে সে আমার বাড়িতে আসে। তার সাথেই আমার বড় হওয়া বলাই যায়। এছাড়া আমার রাস্তাঘাটে প্রচুর, তাদেরকে পোষ্য বলবো না, কিন্তু তাদের সঙ্গে আমার বহু সময় কেটেছে। মানে আমার স্কুল আসা যাওয়া, সেটা আমি ছোট হই, আমার মামা বাবা এরা আমাকে স্কুল দিয়ে আসুক বা নিয়ে আসুক, সেই সময়টা তো রয়েছেই। তারপরে যখন নিজে নিজে একা একা স্কুল যাওয়া শুরু করেছি, সেই সময়টাও রাস্তার প্রত্যেকটা কুকুর বলুন, বেড়াল বলুন, এরা আমার বন্ধুই ছিল। আমি প্রত্যেকদিন যাতায়াত করতাম, তারা আমাকে ছেড়ে দিয়ে আসতো, এরকমও হতো। তো সেগুলো তো একটা মিষ্টি স্মৃতি। কিন্তু এই যে মিষ্টি স্মৃতি, এগুলো আমি আপনাদের কাছ থেকেও শুনতে চাই। আরও একবার বলবো যে সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিন, জলদি ফোন করুন। আচ্ছা, শুরু থেকে যেটা বলার সেটা হচ্ছে আমি আমার যে পোষ্যের কথা বলছি, আমার জন্মের 2 বছর আগে সে আমার বাড়িতে আসে এবং তার সঙ্গে আমার বড় হওয়াই বলা যায়। আমি আমার দিদার মুখে বিভিন্ন ধরনের তাকে নিয়ে গল্প শুনেছি যে আমি যখন ছোট ছিলাম তখন সে কী করতো। আমার যখন মোটামুটি 9 বছর বয়স তখন সে মারা যায়। তো লক্ষ্মী পুজোর দিন মারা গিয়েছিল। তো আমাদের বাড়িতে এক প্রকার আমার দিদার কাছে এটাই হয়েছিল যে তার নিজের সন্তান চলে গিয়েছে। তো আমি এই পরিবেশটার মধ্যে বড় হয়েছি। আমি বিশ্বাস করি যে প্রত্যেকটা মানুষই তার আশেপাশের যেসব পশু পাখি রয়েছে তাদের প্রতি ততটাই সহানুভূতিশীল হবেন, মানে যতটা একজন মানুষের হওয়া উচিত। মান আর হুঁশ দিয়েই তো আমরা মানুষ, তাই এই হুঁশটুকু আমাদের থাকা উচিত যে পৃথিবীটা শুধু
একা তো আমাদের নয়, পশু পাখিরাও রয়েছে, তাদেরকেও থাকতে হবে, তাদেরকেও বাঁচতে হবে, খেতে হবে। তো তাদেরকে সেইটুকু সহায়তা করা, কারণ আমরা তো করে কমে খেতে পারবো, বাংলা ভাষায় একদম সহজ সাদা ভাষায় যেটা বলা হয়, কিন্তু ওরা তো সেটা খেতে পারবে না, ওদেরকে জোগাড় করে খেতে হয়। তাই সেই জোগাড়ে সহায়তাটুকু যদি আমরা করতে পারি, সেটাই বোধহয় আমাদের মান আর হুঁশের জন্য অনেকটাই। এবার আমি বড় যখন হচ্ছি আস্তে আস্তে, আমি বিভিন্ন রকমের ঘটনা শুনেছি, সে বিভিন্ন কাণ্ডকীর্তি করতো। যখন ছোট বাচ্চাদের সেই বিছানায় শুয়ে রাখা হয়, মশারি দিয়ে রাখা হয়, সেই সময়টা নাকি সে আমাকে পাহারা দিত। এই গল্পটাও বলবো, তবে তার আগে এই মুহূর্তে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যালো, আমি ভারতী সরকার রায়গঞ্জ থেকে বলছি। নমস্কার, বলুন। ভালো আছো তো? আপনি কেমন আছেন? আমি ভীষণ ভালো আছি। হ্যাঁ, আমি ভালো আছি। গত সপ্তাহে তোমাদের পাইনি তো। হ্যাঁ, আমার গত সপ্তাহের স্লট খুব একটা বেশি ছিল না, একটি দিনই পেয়েছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আজকে পোষ্য নিয়ে তুমি কি বলছো, আমি একটু পোষ্য নিয়ে বলি। অবশ্যই, হ্যাঁ। আমার বাবার না একটা শিকারের টিম ছিল। হ্যাঁ, আচ্ছা। সেটা বাবারা 8-10 জন বন্ধু মিলে ওই শিকার করতে। এখন যে মালদা স্টেশন যেটা, সেখানটা আগে খুব জঙ্গল এইসব ছিল। সেখানটা আমাদের জমি বাড়ি ছিল। তো বাবার বন্ধুরা সবাই মিলে যেতেন ওইখানে গিয়ে বাঘ শিকার করতেন। বাঘ শিকার করে নিয়ে এসে না, এই বাঘের ডিমটা আমাদের কুকুরকে খাইয়ে দিয়েছিল। সন্ধ্যার মানে এটা প্রচলিত একটা কথা আছে যে বাঘের জীব যদি কুকুরকে খাওয়ানো যায়, কুকুরের নাকি ভীষণ রাগ হয়। আচ্ছা। তারপরে আর বাঘের চামড়াটা নিয়ে তো হতো গিয়ে সেই সাধু সন্ন্যাসীরা এসে আমার ঠাকুর দাদার কাছে বলতেন, পোদ্দার বাবু আপনার ছেলের যে বাঘে শিকার করে এসছে, ওই এটা ছালটা দিন আমাদের, কারণ ওই ছালটার উপরে বসে নাকি জপ টপ করলে তাদের অনেক উন্নতি হয়। তো যাই হোক, ওইটা ছালটা নিয়ে যেত। তো আমাদের কুকুরের এত রাগ ছিল না জানো, যে কুকুরটা সবসময় কি হতো যে মানে বাড়ির লোকদেরকে বিশেষ কিছু করতো না, কিন্তু বাইরের লোকজন বা ভিখারিদের দেখলে কেউ করতো। ওর নাম ছিল বাঘা। আচ্ছা। তো ও বাঘা আর আমাদের বন্ধু এত ঘেউ 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 করতো সব বাইরের লোককে, আমাদের বন্ধুরা সব খেপাতো, তোরা ভিক্ষা দিতে চাস না, সেটার জন্য তোরা কুকুর পুষেছিস, যে তাহলে এত ঘেউ 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 করে কেন। তো আমাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হতো বড় করে। আমার বাবার ট্রান্সপোর্ট বিজনেস ছিল, তো সেখানটাই তার আগের দিন সব বাবা, বাড়ির কাকা কাকিমা এবং সব পরিবারের লোকদেরকে বলে নেয় কালকে কিন্তু সকালবেলা সবাই সকাল সকাল উঠবে, উঠে পুজোর জোগাড় করতে হবে, কেন ঠাকুর মশাই 9টার মধ্যে চলে আসবেন, এইসব এসে পুজো করতে হবে, এবং অনেক লোক নিমন্ত্রিত থাকতো আমাদের বাড়িতে। তারপরে পরের দিন তো সকালবেলা 9টা বেজে গেছে, তবুও কেউ ঘুম থেকে ওঠে না। বাবা বলছে কি ব্যাপার, যে এত বেলা হয়ে যাচ্ছে, ঘুম থেকে ওঠে না কেন? বাবা তখন গিয়ে দেখে কাকা কাকিমাদের ঘরে গিয়ে দেখেন যে দরজা খোলা, কিন্তু সবাই ঘুমিয়ে আছে। তারপরে যেখানটায় আলমারি, তারপরে ওই বাক্স টাক্স থাকতো, সেগুলোকে ছড়ানো ছিটানো ভাঙা, এইসব দেখে বাবা তো খুব ভয় পেয়ে গেলেন। তখন বাবা কাকা কাকিমাদের মুখে জল টল ছিটিয়ে তুললেন। তোলার পরে দেখেছি আমাদের যে কুকুরটা, সেই কুকুরটাও ঝিমাচ্ছে। হ্যাঁ, তারপরে ওঠার পরে দেখা গেল যে আমাদের বাড়িতে চুরি হয়েছে। আচ্ছা, চুরি হয়েছে। কিন্তু তখন তো বাবা তো ভীষণ আতঙ্কিত হয়ে গেলেন যে চুরি হয়েছে, সব জিনিসপত্র নিয়ে চলে গেছে। আর সেবার ঠিক পুজোর আগেই বিশ্বকর্মা পুজোর কয়েকদিন পরেই আর কি দুর্গা পুজো ছিল। পুজোর জামা কাপড় সমস্ত কেনা হয়ে গেছে। তারপরে
আলমারি থেকে গয়নাকাঠিও বের করে রাখা হয়েছে, সবকিছু সব চুরি হয়ে গেছে। বাবা তো তখন সাথে সাথে থানাতে গেলেন ইসের জন্য, পুলিশকে ইনফর্ম করার জন্য। তো আমাদের পুলিশ এসে দেখে কি আমাদের কুকুরটা ঝিমাচ্ছে। তারপর তখন এই করে অনেক পরীক্ষা টরীক্ষা করে দেখা গেল ক্লোরোফর্ম করে দেওয়া হয়েছে, বাড়ির শুদ্ধ সকলকেই ক্লোরোফর্ম করে দেওয়া হয়েছিল। কুকুরটা কিন্তু যখন ওকে চোখে মুখে জল টল দেওয়ার পরে যখন ওর সেন্সটা এসছে, ও তখন কি করেছে জানো, যে সবকিছু ও সব বাক্সটা শুকে 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 সে দেখছে, দেখে ও যেখান দিয়ে চোর এসেছিল হ্যাঁ সেই পথটা দিয়ে পুলিশদের নিয়ে যাচ্ছে। নিয়ে গিয়ে যেখানটায় বাক্সটা ভাঙা হয়েছিল একটা জঙ্গলে, আমাদের বাড়ি থেকে 1/2 কিলোমিটার দূরে একটা জঙ্গলের মধ্যে বাক্সগুলো ভাঙা হয়েছিল, সেই পর্যন্ত নিয়ে গিয়ে ওটা হাঁপাচ্ছে। তারপরে তো পুলিশটা তো বুঝতে পারলো যে এই জিনিসগুলো তো এখানে ভাঙা হয়েছে, তারপর হয়তো গাড়ি টাড়ি করে চলে গেছে। তো পুলিশকে ও কি করেছিল, কিভাবে চুরি করতে এসেছিল, কিভাবে চুরি করে কোন রাস্তায় গিয়েছে সমস্ত চিনিয়ে নিয়ে গিয়েছে, কিন্তু চুরি করা জিনিসগুলো উদ্ধার করতে পারেনি। একদম, মানে এইটা বাড়ির সারমেয় যারা থাকে তারা অবশ্যই, মানে কুকুরের ক্ষেত্রে এটা তো আমরা বিশেষভাবে দেখতেই পাই যে তাদের এই সেন্সগুলো অনেক বেশি ভালো হয়। ভালো লাগলো এই স্মৃতিটা আরও একবার শুনতে পেরে আপনার থেকে, কারণ এই ধরনের স্মৃতি বা এই ঘটনা খুব কম মানুষের জীবনে ঘটে, কিন্তু বাড়ির কুকুর যখন বাড়িকে রক্ষা করছে তো সেটা তো সুন্দর, অবশ্যই সুন্দর। আরও একবার বলবো, সরাসরি কথা বলুন বলে নাম্বার যাচ্ছে, নাম্বারটা নিন, ফোন করুন, কথা বলি। স্মৃতির খোঁজে অনুষ্ঠান, আপনাদের ভীষণ পছন্দের অনুষ্ঠান, আপনাদের সাথে কথা বলার অনুষ্ঠান। সরাসরি কথা বলুন এই নাম্বার 6292242337, আরেকটি নাম্বার হচ্ছে 6292242338। দুটি নাম্বার, আপনারা ফোন করুন, আপনাদের অনুষ্ঠান, আপনাদের কথা বলার অনুষ্ঠান। তাই আমরা যত কম কথা বলবো এবং আপনাদের সঙ্গে যত বেশি কথা বলবো সেটা বোধহয় অনেক বেশি ভালো হবে অনুষ্ঠানটার জন্য। আপনাদের প্রিয় অনুষ্ঠান, আপনারা ফোন করুন। যে কথাটায় আমি ছিলাম, যে যখন ওরকম বাচ্চা শুয়ে রাখা হতো, আমাকে শুয়ে রাখতো ছোট ছিলাম যখন, তখন ওরকম ও পাশে বসে পাহারা দিত। এই ধরনের গল্প কিন্তু আমিও শুনেছি, মানে দিদার কাছে শুনেছি এই গল্প। শুধু তাই নয়, মানে পরবর্তীতে যখন আমারও খানিকটা মাথায় আছে যে যখন দুধ দেওয়া হতো আমাকে খেতে বা অন্যান্য খাবার যেটা হয়তো আমার খেতে পছন্দ নয়, আমার ভালো লাগছে না আমার খেতে, আমি সোফার তলায় ওর বাটিতে দিয়ে দিতাম, ও ঠিক খেয়ে নিত। পরে মা জানছে জানুক, সেটা পরের বিষয়, কিন্তু তার আগে খাওয়াটা তো খেয়ে নিয়েছে, আমাকে তো খেতে হয়নি। তো এই রকম ছোট ছোট বহু ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো বহু বছর হয়ে গেছে। আমার সেই পশুটি আর যার নেই পৃথিবীতে, ওর নাম ছিল রনি। এবার তার চলে যাওয়াটা ভীষণভাবে কষ্ট দিয়েছিল। তারপরে একটা মাথায় চলে এসেছিল যে কখনোই আর বোধহয় কোনো সারমেয় কোনো পোষ্য আনা বা তাদের সঙ্গে সময় কাটানো থাকাটাই সম্ভব হবে না, এতটা কঠিন হয়ে গিয়েছিল। তারপরেও বহু বছর শুধু রাস্তার সারমেয়দের সাথেই থাকতাম, দিন কাটাতাম, ভালোবাসা ভালো লাগা বলতে ওদের সাথেই সবটাই, কিন্তু আলাদা করে নিজের বাড়িতে নিয়ে আসা বা তাদেরকে রাখা সেটা সম্ভব হতো না। একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, আমি শ্রাবণী দত্ত বলছি, দিল্লি থেকে। নমস্কার, বলুন কেমন আছেন? হ্যাঁ নমস্কার, হ্যাঁ চলে যাচ্ছে। হ্যাঁ, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভীষণ ভালো আছি। হ্যাঁ, এই আপনাদের আজকে টপিক কুকুর, সে এত প্রভুভক্ত হয় তারা, আমি মনে মনে কিন্তু ওদের ভয় করি। বাট আমার যখন নতুন বিয়ে হলো তখন আমার শ্বশুর বাড়িতে একটা রকম পশু মানে কুকুর ছিল। হ্যাঁ, আর আমি যাওয়ার পর থেকে যেন ওর দায়িত্ব এসে গেছে আমাকে দেখা। আমি মানে আশ্চর্য হয়ে গেছি, আমাকে এত ভালোবাসতো আপনাকে কি বলবো, আমি আগে তার কথা বলতে পারি না। কেন কি, আমি শ্বশুরবাড়িতে যখন নতুন গেছি, আমরা সন্ধ্যেবেলা চা খাচ্ছি, জল খাবার খাচ্ছি, আমার পাশে, কারোর পাশে বসিনি, আমার পাশে আমার পিঠে পিঠ ঠেকিয়ে বসে আছে। হ্যাঁ, আর তারপরে আমি যখন শুতে যাচ্ছি, আমার জানলার নিচে দিয়ে দেখে ঘরে কতক্ষণ আলো জ্বলছে, ও শোবে না।
আমার ঘরে আলো নিভলে তবে ওর জায়গা শুকে যাবে। মানে এই কয়েকটা জিনিস এমন করতো না, আমি কিন্তু ভয় করতাম মনে মনে একটুকে, বাট ওর যেরকম নেচার কাউকে কামড়াতে জানতো না। আর এত ভালো ছিল কি বলবো, তার কথা আগে আমি ভুলতে পারি না। যে মানে সে একটা মানুষ কত রকম বেইমানি করতে পারে, কিন্তু ওরা কখনো কোনো পরিস্থিতিতেই যখন কিছু বা আমাদের মধ্যে রাগারাগি হবে কিছু হবে, আমরা যদি না খাই তো ও খাবে না। মানে এত সেন্সিটিভ ছিল, সেই দিনগুলোর কথা ভুলতে পারি না। ওই জন্য আজকে আপনার যখন এই টপিক ছিল তখন আমি বললাম না, আমাদের জিমির কথা বলবো। সেইটাই আর কি আপনার সঙ্গে শেয়ার করছি, খুব ভালো লাগছে। না না, অবশ্যই আমাদেরও ভীষণ ভালো লেগেছে, ধন্যবাদ ফোন কলের জন্য। অবশ্যই মানে মানুষ হয়তো বেইমানি করতে পারে, কিন্তু পশু পাখিরা ওরা এই যে বেইমানি কিভাবে করতে হয় বা ক্ষতি কিভাবে করতে হয় এগুলো বোধহয় ওরা জানে না, কারণ ঈশ্বর ওদেরকে সেইভাবে বানাননি। আমাদের মানুষদেরকেও বানাননি কারোর ক্ষতি করার জন্য বা বেইমানি করার জন্য বানাননি, কিন্তু কিছু মানুষের ধারণা বা কিছু মানুষের বিবেক বুদ্ধি বিবেচনা তখন যা বলে সেই মতো তারা কাজ করেন। কিন্তু পশু বলুন, সেই পশু পাখির মধ্যে যেহেতু আমরা গৃহপালিত পশু নিয়েই স্পেসিফিক্যালি কথা বলছি, এবার তারা ওই জিনিসটা বোঝে না, কোনো পশু পাখিই বোঝে না, সে গৃহপালিত হোক বা গৃহপালিত না হোক। কিন্তু এই যে তাদের সঙ্গে যে স্মৃতিগুলো, তারা সত্যি বাড়ির সন্তান সম হয়ে ওঠে। বাড়ির যিনি মা থাকেন, যিনি কর্ত্রী থাকেন, তার আরেক সন্তান হয়ে ওঠেন। আর সেই সন্তান হয়ে যাওয়ার কারণেই বোধহয় আমাদের প্রত্যেকটা বাড়িতে এমন একটা পরিবেশ তৈরি হয় তাদের জন্য, যে তাদের বিনিময়ে বাড়িটা ভীষণ ফাঁকা দেখায়। তারা যদি না থাকে, কোথাও যদি বেড়াতে গিয়ে থাকে বা তাদের যদি মৃত্যুও হয়, সেই সময়টা তো একদমই আলাদা, মানে ওটার সঙ্গে আর কোনো কিছুর তুলনা হয় না। কিন্তু তাও যেহেতু জীবন এগিয়ে যাবে, আরও একজন পশু পাখি তারা আপনার ভালোবাসার অপেক্ষা করছে। মানে আমি একটা জিনিস এটা শিখেছি, রনির মৃত্যুর পর বিগত বহু বছর, রনি যদি 2008 কিংবা 9 সালেও মারা গিয়ে থাকে, আমার সালটা ঠিক মনে নেই কারণ আমি তখন খুব ভীষণ ছোট ছিলাম, সেই সময়ে যদি তার মৃত্যু হয়েও থাকে, তারপরেও আমার বাড়িতে পোষ্য এসেছে 2025 সালে। ফলে এতটা বছর, অনেকগুলো বছর যেখানে শুধুই ব্ল্যাঙ্ক রাখা হয়েছে ওই একটা ভয়, ওই ভয়টা যে কোনো পশু পাখিকে নিয়ে আসাই যায়, তাকে আঁকড়ে ধরে বাঁচাই যায়, তাকে ভালোবাসাই যায়, এটাতে আলাদা করে বড় কিছু নেই। কিন্তু তার মৃত্যুর পর ওই সময়টাকে নেওয়া যাবে না, কারণ ওই সময়টার পর পুরো বাড়িটা শূন্য হয়ে যায়, ফাঁকা হয়ে যায়। নিজের বাড়ির সদস্য, নিজের সন্তান এর মৃত্যু কোনো মাই সহ্য করতে পারেন না। ফলে ওই জিনিসটার কারণে বিগত বহু বছর আমাদের বাড়ি একেবারেই ফাঁকা ছিল, কখনোই কোনো পশু পাখি আনা হয়নি। আমি বা আমার পরিবারের সদস্যরা, অন্যান্য সদস্যরা যখন যতবার নিয়ে এসেছে, আমার মা ততবারই নিষেধ করেছেন যে একদমই নয়, এরকম কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না, নিজেরা নিজেদের মতো থাকো, সাহায্য করতে হয়, ভালোবাসতে হয়, সবটা বাড়ির বাইরে। এটা তারপর থেকে হয়ে এসেছে। কিন্তু এই ঘটনাটায় আমার একটা জিনিস আমি শিখেছি, যেটা আমার মনে হয় যে আপনাদের সঙ্গেও একবার শেয়ার করে নেওয়া উচিত, যেহেতু আমি আজকে পোষ্য নিয়েই কথা বলছি। তবে আপনারা অবশ্যই শুধু পোষ্য নয়, আপনারা আপনাদের যে কোনো স্মৃতি শেয়ার করতে পারেন। এটা স্মৃতির খোঁজে অনুষ্ঠান, যে কোনো ধরনের আবেগ, ভালোবাসা, দুঃখ, যে কোনো স্মৃতি শেয়ার করতেই পারেন। আমি যেটা শিখেছি সেটা বলবো, অবশ্যই বলবো, তবে তার আগে একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বলছি কল্যাণ থেকে বলছিলাম। আপনার নামটা বলবেন স্যার? বলছি আমি বংশী দাস বলছি, বংশী দাস। বেশ, নমস্কার, বলুন কেমন আছেন? স্যার আপনি টিভির সাউন্ডটা একটু মিউট করে দিন, আপনি আমার সঙ্গে ফোনে কথা বলুন, শুনতে পারবেন। আপনার ইয়েটা দেখে আমার খুব ভালো লেগেছে, বুঝলেন? আমার একটা কুকুর ছিল, অনেক বছর আগের কথা বলছি, দীর্ঘ আগের কথা বলছিলাম। আমারটাই মানে আমার এখানে ছিল, আমার থেকে খেত। হঠাৎ ওর একটু শরীর খারাপ হয়েছিল, তখন ওর অনেকটা শরীর মানে ইয়ে হয়েছিল, তখন মানে আজকে দেখে না আপনাদের ইয়েটা আমার খুব মনে পড়লো, তাই ফোন করেছিলাম, বুঝছেন? আচ্ছা আচ্ছা, বেশ, সত্যি ওরা একটা আবেগের জায়গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খুব মনটা খারাপ লেগেছে তো, অনেক বছর পরে মানে
শুনেছি আপনাকে এটা দেখে লাইভ দেখে মনটা খারাপ লেগেছিল, তাই একটু ফোন করেছিলাম, ডিস্টার্ব করেছিলাম না? না না না, একদমই নয়। আপনাদের এই অনুষ্ঠান, এটা এখানে ডিস্টার্বের কোনো প্রসঙ্গই আসে না। আপনাদের অনুষ্ঠান, আপনাদের মনে যে ফিলিংসটা হচ্ছে সেটা জানারই তো অনুষ্ঠান। আমি আগেও বহুবার বলেছি। অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি ফোন করেছেন এবং আপনার সেই পোষ্যটিকে আপনি আরও একবার আমাদের অনুষ্ঠানের মাধ্যমে, অনুষ্ঠানটা দেখে আপনার ভালো লেগেছে, সেই কারণে আপনার তার কথা মনে পড়েছে। এটার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। আমি আবারও একবার বলছি, এটা আপনাদের অনুষ্ঠান, আপনারা ফোন করুন, আপনাদের সঙ্গে কথা হবে, আপনাদেরকে নিয়ে কথা হবে। এবার কথা বলার জন্য কিছু তো শুরু করতে হয়, তাই আমরা আমাদের কিছু কথা দিয়ে শুরু করি। কিন্তু এই অনুষ্ঠানটা যখন আমাদের শুরু হয়েছে, তখন আমাদের স্যার যিনি, তিনি একদম সরাসরি এটাই বলে দিয়েছিলেন যে দর্শকদের সাথে কানেক্ট করার অনুষ্ঠান। ফলে এইটা যে পুরোপুরি আপনাদের অনুষ্ঠান, এখানে কোনো সন্দেহ নেই। আপনারা বারংবার ফোন করুন, আপনাদের মনে যে ইমোশনস, যে আবেগ আসছে সেটা আপনারা জানান। আপনাদের স্মৃতি যখন আপনারা আওড়াচ্ছেন আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে, যেটা আপনার অনুভূতি, যেটা আপনি অনুভব করছেন সেটা জানান। সেটা জানানোরই এটা অনুষ্ঠান, এবং আমাদের সঙ্গে এবং আরও যারা দর্শক বন্ধুরা রয়েছেন তাদের প্রত্যেকের সঙ্গে সেটা শেয়ার করে নিন। আনন্দ ভাগ করলে বাড়ে, আর দুঃখ ভাগ করলে কমে। তাই ভাগ করতেই হবে। আপনারা আনন্দ অনুভব করুন বা দুঃখ অনুভব করুন, অবশ্যই ভাগ করুন সেটা আমাদের সঙ্গে। এবার আমি যেটা বলছিলাম, আরও একজন দর্শক বন্ধুর ফোন কলের অপেক্ষা আমি করছি, তবে তার আগে যেহেতু আমাকেও কিছু কথা বলতেই হয়, তাই যেটা বলছিলাম, যেটা আমি শিখেছি সেটা হচ্ছে, আমার রনি মারা যাওয়ার, সে একটি কুকুর ছিল, তার মারা যাওয়ার এবং আমার বাড়িতে নতুন পশু আসার সময়ের ডিফারেন্সটা বহু বছর। আমি সেটাকে মোটামুটি 17-18 বছর ধরছি। এই বছরের মধ্যে আমার কখনো এটা মনে হয়নি যে আমি একবার আমার একজন পশু মারা গিয়েছে বলে আমি অন্যদের থেকে দূরে সরে যাব, অন্যদেরকে আর ভালোবাসবো না, অন্যদেরকে আর কাছে আপন করে নেব না। এটা আমার একবারের জন্যও মনে হয়নি। বরঞ্চ যখন আমার বাড়িতে নতুন করে একজন পশু এসছে, এমনও নয় যে তাকে আমরা হাতে ধরে নিয়ে এসছি বা কোনো পশুর যে বাজারগুলো হয়, বিভিন্ন মানে থাকে, মার্কেট থাকে, সেই সমস্ত মার্কেটগুলো হয়, সেগুলোর থেকে নিয়ে আসা নয়, ঈশ্বর প্রদত্ত আমি বলবো। কারণ বিড়ালদের একটা বিষয় থাকে, বিড়ালদের হচ্ছে তারা নিজেরা চুজ করে তাদের মালিক কে হবে। তো এই ধরনের একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল, যার ফলে সেই বিড়ালটি আসার পরে আমি যেটা শিখেছি সেটা হচ্ছে, ঈশ্বর তোমাকে অনেক কিছুর জন্য বেছে নেন। সবসময় যে তুমি সেটা তোমাকে বেছে নিতে হবে যে আমি এটাই করব বা এটা করব নয়, এরকম কিন্তু নয়। সবসময় আমরা আমাদের সিদ্ধান্ত নিই, অবশ্যই সিদ্ধান্ত তো নিতেই হবে, প্রত্যেকটা সিদ্ধান্ত এক একটা কর্ম, কিন্তু ঈশ্বর অনেক সময় আপনাকে আমাকে বেছে নেন, এই কাজটা আপনাকে করতেই হবে। আর সেটাকে স্বীকার করে নেওয়া ছাড়া তখন আমাদের কাছে আর কোনো পথ খোলা থাকে না। আর সেটাকে স্বীকার করে নেওয়াই বোধহয় সব থেকে বেশি সুন্দর হয়ে ওঠে। সেই সিদ্ধান্তটাকে ঈশ্বরের স্বীকার করলে আমাদের জীবনটা অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। আর এই পশু পাখিদের ক্ষেত্রে যখন তারা আমাদের কাছে নিজে থেকে আসছে, তখন এইটা কোথাও গিয়ে আমিও শিখেছি যে একজনের প্রতি আমার যে ভালোবাসাটা ছিল এবং রাস্তার পশুদের প্রতি আমার যে ভালোবাসাটা ছিল, সেটা বহুগুণ বেড়ে গিয়েছে আমার আরেকটা পোষ্য বাড়িতে আসাতে। এবং সে আমাকে যেটা শিখিয়েছে সেটা হচ্ছে, আজকে আমি যে মানুষটা রয়েছি সেই মানুষটা তার তৈরি করা। কারণ আমার অনেক ভাবধারা বদলে গেছে, আমার অনেক ভাবনা চিন্তা বদলে গিয়েছে। ওই যে শুরুতেই বললাম যে ঈশ্বর যে সিদ্ধান্ত আমাদের জন্য দিয়ে পাঠান, সেটাকে যে স্বীকার করে নেওয়া, এই ভাবনাটাই আমার মধ্যে কখনো আসেনি। কিন্তু সেই পোষ্যটি আসাতে এই ভাবনাটা আমার মধ্যে জেগেছিল। আরও অনেক কিছু বলবো, কারণ এই একটা ঘটনার মধ্যে দিয়ে আমি অনেক কিছু শিখেছি। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে। হ্যালো, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি সুমনা রায় বলছি, মানিকতলা থেকে। নমস্কার, বলুন, কেমন আছেন? হ্যাঁ, এই আমার তো মানে থাকতে সব থেকে খালি চিন্তা করি আজকে কি বার, আজকে 4টে থেকে 4:30 দেখবো, আজকে তো কথা বলবো। আর তোমাদের সাথে কথা বলতে গেলে আমাদের বাড়িতে জলই ছিল। আচ্ছা, জলি ছোট্টবেলায় আমার দাদা কুড়িয়ে নিয়েছিল, আচ্ছা। ছোট্ট বাচ্চা কুকুর। আমার মা তো খুব বকাবকি করেছিল, কিন্তু কি করিয়ে ঠিকঠাক করে দুধ টুধ খাইয়ে, তখন আমরা খুব ছোট, তখন মানে ভর্তি হবো এরকম সময়। আচ্ছা, এই বড় হচ্ছে, আমরা একসঙ্গে সবকিছু।
আমার আবার আমাদের উঠোনে, আমাদের বারান্দার উঠোনে একটা কুঁড়ে ঘরের মতো করে রেখে, কিন্তু সে কুঁড়ে ঘরে তো থাকবে না, ও বারান্দায় থাকবে। ঝড় বৃষ্টি আর দরজায় ধাক্কা দিচ্ছে, তো বাইরে খুলে ভেতরে ঢুকালো আর সকালবেলা উঠে সব কাগজ ছেঁড়া, মানে ও খালি আনন্দ করে, আমি ভেতরে ঢুকে খুব আনন্দ। বাবা তো উঠে বকাবকি করে ও আমাদের যাদবপুর ইউনিভার্সিটির পাশে আমরা থাকতাম, কিন্তু ঘটনা আমার মা সবসময় বাড়িতেই থাকতো, কিন্তু ঘটনাচক্রে নিমন্ত্রণ পড়ে গেছিল। তখন নিমন্ত্রণতে এখন তো ওকে তো জলিকে মা খেতে দেয়, মা ইচ্ছা করে, এদিকে যদি বেরোই কোথাও বলে গেল মা যে দিদি আপনি যদি খেতে দেন ও খেয়ে নেবে, থাকে। কিন্তু ও আমাদের সঙ্গে দৌড়চ্ছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি যাদবপুর ইউনিভার্সিটির ভেতর দিকে, ভেতরে একটা রাস্তা ছিল, একটু রেড লাইন পার হতে হতো, কিন্তু বলছি কিন্তু আসিস না, তুই আর আসিস না, বাড়ি যাচ্ছি, বাড়ি যা। ও বাড়ি না, আমার সঙ্গেই যাবে। মা বলছে খুব বিপদ হয়ে গেল, ও আর রাস্তা খুঁজে পাবে না, ও তো বাড়িতে যেতে পারবে না, কি বিপদ। কি আমরা সকলকে বসে আমরা ওরে, কিন্তু আমাদের তো ভয় ধরে গেল যে জলিকে আর আমরা পাবো না। ও মা সন্ধ্যেবেলা ঢুকেছি, ওখানে গিয়ে হয় খাওয়া দাওয়া হয়েছে, এই গল্পটা সন্ধ্যেবেলা যখন ঢুকেছি, ও কিন্তু ওর ঘরে বললো একেবারে দরজা খুলে ওখানে বসে থেকেছে, আমি সব দেখেছি, কি খেতে আয়, তোর মা এসে যাবে, কিন্তু কিন্তু কথা শুনি। সন্ধ্যে মা যখন যাবে সে ওকে ও খাবে না, ও একেবারে মুখ ঘুরিয়ে বসে আছে। তো অনেক আদর করে করে 1 ঘন্টা ধরে অনেক কাণ্ড করে তাকে খাওয়া করলো। একদম এই মান অভিমান পর্ব আমাদের পোষ্যদের সাথেও হয়, এটা আমি আমার নিজেরও পার্সোনাল অনুভূতি রয়েছে। আমি জানি যে ওদেরও মান অভিমান হয়, আর সেই মান অভিমানটা তারা কিন্তু বুঝিয়ে দেয় একদম সঠিকভাবে যে আমার তোমার উপর রাগ হয়েছে। এই জন্যই বোধহয় তাদের মধ্যে অনুভূতিগুলো এতটা দৃঢ়ভাবে রয়েছে, যেটা হয়তো আমাদের মানুষের মধ্যে নেই। আরো মানে এত সুন্দর, মানে ওর ব্যবহারটা ছিল, ও আমাদের কতগুলো হাঁস ছিল পুকুরে চড়তো, তখন মা বলতো সন্ধ্যে হয়ে যাবে শিগগিরই, মা ডাকতো প্রিয়ঙ্গদা চলে আয় চলে আয়, মা নাম দিয়েছিল, অনেক নাম ছিল। তখন দেখতে আসছে না হয়তো কোনো কারণে রাস্তা ভুল করছে, তখন জলিকে বলতাম জলি চল শিগগিরই ওপারে চল, ওপারে গেলে ও ঘেউ জলি জানতো যে ওপারে ঘেউ ঘেউ করলে সব আমাদের পাড়ে এসে আমাদের একটা ঘর বানিয়েছিল, সেখানে সব ঢুকে যাবে। এই জিনিসগুলো আমরা জলিকে খুব আনন্দ করতাম, থাকতো। একদম এই অনুভূতিগুলো হয়তো সত্যি মানে এগুলো সারা জীবন ভোলার মতো নয়, এই অনুভূতিগুলো থেকে যায় আমাদের প্রত্যেকের সঙ্গে, থেকে যায় তার কারণ ওরা থেকে যায় আমাদের সঙ্গে। ওদেরকে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আজকে আমাদের যতজন দর্শক বন্ধু দেখলেন অনুষ্ঠানটা, সময় একদমই শেষের পথে, এবং যতজন আমার সঙ্গে কথা বললেন, শেয়ার করলেন আপনাদের পোষ্য নিয়ে অনুভূতি, তাদের প্রত্যেককে যে আপনারা স্মরণ করলেন আমার এই অনুষ্ঠানের মাধ্যমে, আমি তার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ। কারণ এই ভালোবাসাটা তারা ডিজার্ভ করে, কারণ তারা আমাদের অনেকগুলো বছর দিয়েছে, যে বছরগুলো আমাদের ভীষণ সুন্দর, সোনাঝরা দিন আমরা যাকে বলি, সেরকম দিন। তাই সেই দিনগুলো যখন তারা আমাদেরকে উপহার দিয়েছেন, তাই আমাদেরও উচিত, আমাদেরও এই মানে একটা দায়িত্ব বর্তায় যে একটা বার অন্তত তাকে মনে করা। তা আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে মনে করলাম, যাদের আমাদেরকে একটা সুন্দর স্মৃতি দিয়েছে, যারা আমাদের। আজকের জন্য অনুষ্ঠানটা এখানেই শেষ করছি। তাদের জন্য স্মৃতি রইল, ভালোবাসা রইল। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ, নমস্কার।